দুই বিচারপতি মহোদয় হাইকোর্ট বিভাগের রায়টা এখনো লিখেছেন, পূর্ণাঙ্গ টেক্সট লিখেছেন কিনা সেটাও প্রধান বিচারপতি অবশ্য বলেছেন যে সম্ভবত আমি শুনেছি ওনারা বলবেন যে রায়টা তাড়াতাড়ি প্রকাশ করার জন্য। যারা রাষ্ট্রকে সেবা দেয়, যাদের পিছনে ট্যাক্সের টাকা ব্যয় হয়, জনগণের করের টাকা ব্যয় হয়, অমেধাবীদের, অযোগ্যদের জনগণের করের টাকা দেওয়া, এটি অপচয়। এই বক্তব্যকে টুইস্ট করে করার কোনো সুযোগ নেই। এটাকে বলে কোর্টরুম কনভারসেশন। এইটা কোনো ওপিনিয়নও না, এইটা কোনো অবজারভেশনও না, এইটা কোনো ডিসিশনও না। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি আমি বুঝতে পেরেছি, সমস্ত পত্রিকাও এসেছে। সেটা হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান একটি এই মামলা, এই কোটা বিষয়ক রায়ের বিষয়ে একটা আপিল বিভাগে শুনানিকালে উনি জাস্ট একটা মন্তব্য দিয়েছেন। অ্যাকচুয়ালি আমাদের দেশে তো কোনোটাই গড়ে ওঠেনি, আমরা নিজেরাও খুব ভালো কিছু করছি তাও না, কোনোটাই প্রতিষ্ঠানও গড়ে ওঠেনি। কারণ এটাকে এত ব্যাপকভাবে নিউজ করারও সাংবাদিকদেরও যে এই কিছু পেলেই না বুঝে, কারণ এটি কোর্টের কোনো অবজারভেশন নয়, এটি কোর্টের কোনো ওপিনিয়নও নয়, এটি কোর্টের কোনো রায়ও না। এটি মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তি, উনি ওনার একটি কনভারসেশন, এটাকে আমরা বলি কোর্টরুম ডায়ালগ বিটুইন দ্য লয়ার্স অ্যান্ড দ্য জাজেস, এবং এইটাকে হাইলাইট করার খুব যুক্তি নেই। এখন আমি বলি, এবং প্রধান বিচারপতি ওই মিন করে বলেন, যেটা ঘটেছে সেটা হচ্ছে হাইকোর্ট যে হঠাৎ করে কোটা বাতিল করে দিয়ে যে রায় দিল, আপনার অনুষ্ঠানে আমরা ওই দিনও আলাপ করেছিলাম, পরের দিনও বহাল রেখে সরি, মানে গভর্নমেন্ট যেহেতু গ্রেড 1 গ্রেড 2 অর্থাৎ ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের কোটা বাতিল করেছিল 18 সালে পরিপত্র দিয়ে, হাইকোর্ট সেটিকে নাকচ করে দিয়ে কোটা, যার মধ্য দিয়ে কোটা পুনর্বহালের হয় যদি হাইকোর্টের রায় বহাল থাকে। এখন হাইকোর্টের রায় কিন্তু দেশের এই বিষয়ে চূড়ান্ত রায় না, কারণ আমরা অন্তত এইটুকু আনন্দিত, কারণ আমরা অন্ধ না, যার যেটা প্রাপ্য তাকে দিতে হবে। আমি পছন্দ করি না করি যে বিনা ভোটের অবৈধ সরকার, আর যাই হোক অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন, তারা চেম্বার জাজে গেছেন। চেম্বার জজ গতকাল প্রধান বিচারপতির আদালতের বেঞ্চে ফিক্সড করেছিল, এবং সেখানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব এম আমিনুদ্দিন সিনিয়র আইনজীবী, উনি খুব আর্গুমেন্টও করেছেন, বলেছেন যে 18 সাল থেকে যে আইনটা, যে পরিপত্রটা নাই, একটা স্ট্যাটাস কো দেন, না হলে তো আমাদের কার্যক্রমে অসুবিধা হয়। এবং আমার দৃষ্টিতে এটি, একজন আইনজীবী হিসেবে বলছি, আমার দৃষ্টিতে এটি স্টে পাওয়ার মতো কেস, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় না দেখা পর্যন্ত। কাজী গোটা বিষয়টি এখন আদালতে বিচারাধীন। তো সেদিক দিয়ে এখনই মন্তব্য করা প্রিম্যাচিওর হবে যে আদালত, আপিল বিভাগ কি রায় দেয়, কারণ হাইকোর্টের রায় টেক্সট আমরাও দেখিনি। অ্যাকচুয়ালি ওই দুই বিচারপতি মহোদয় হাইকোর্ট বিভাগের রায়টা এখনো লিখেছেন, পূর্ণাঙ্গ টেক্সট লিখেছেন কিনা সেটাও প্রধান বিচারপতি অবশ্য বলেছেন যে সম্ভবত আমি শুনেছি ওনারা বলবেন যে রায়টা তাড়াতাড়ি প্রকাশ করার জন্য। কারণ আমাদের নিয়ম হচ্ছে যে ভার্বাল অর্ডারটা দেয় অপারেটিং পোর্শন, পরে পূর্ণাঙ্গ টেক্সট লেখে। তো এটি একটি লম্বা আইনি লড়াইয়ের ব্যাপার, কারণ এর মধ্যে এই আপিল বিভাগে যারা আন্দোলন করছে আমাদের সন্তানরা, তারাও কিন্তু আপিল বিভাগে এসে আপিলকারী হিসাবে পার্টি যুক্ত হয়ে তাদেরও বক্তব্য তারা আপিল বিভাগে শোনাতে পারবে। এবং আমি মনে করি আন্দোলন এবং মানে রাজপথের আন্দোলন এবং আইনি আন্দোলন দুটি এই তরুণদের করা উচিত, এই ছাত্র বন্ধুদের, ছাত্র বন্ধু এবং আমার কন্যা সমতুল্য, পুত্র সমতুল্য এরা যা করছে। আর আমি গতকালকের সমস্ত টিভি নিউজ দেখে একটা বিষয় আমার খুব আনন্দে লেগেছে, আমি খুব এই অন্ধকারের মধ্যেও আশার আলো দেখছি যে না, আমি যে ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, গর্ব করতাম, ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই, আমার বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্ররা, ছাত্রছাত্রীরা যেভাবে রাজপথে নেমেছে, এবং আমি জানি না আপনি দেখেছেন কিনা, এই তরুণ ছাত্রছাত্রীদের বক্তব্য বাংলাদেশের অনেক পরিণত রাজনীতিবিদদের চেয়েও মেধা সম্পন্ন, এবং তাদের বক্তব্য খুবই পরিষ্কার। এবং একজন মুক্তিযোদ্ধার দহিত্র যেভাবে বলেছেন যে আমার বাবা দাদা মুক্তিযুদ্ধ করেছিল বৈষম্য সৃষ্টির জন্য না, বৈষম্য বিলোপের জন্য। কাজে আমি মনে করি
যে এখানে গোটা কোটা ব্যবস্থা কি এখন রিভিজিট করার সময় এসেছে, যে আমরা মেধাকে গুরুত্ব দেব নাকি ডাম্পিং স্টেশন বানাবো পাবলিক সার্ভিসগুলোকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে। এখন প্রশ্ন উঠতে পারে যে মুক্তিযোদ্ধার যে দহিত্র বা যে পুত্র খুবই ভালো অবস্থায় নাই, আমি সেখানে মনে করি যে তাকেই মেধার মধ্যে মেধাবীদের মেধা বঞ্চিত না করে প্রত্যেক জেলায় মুক্তিযোদ্ধা কমান্ড আছে, তালিকা আছে, সেইখানে দরিদ্র হতে পারে, পুত্রকন্যা তো এখন আর চাকরি করার বয়স আছে বলে আমার মনে হয় না মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের, কারণ আমি নিজে মুক্তিযোদ্ধার পুত্র, আমি 50 পার হয়েছি। কাজেই এইখানে এবং আমি এখানে দর্শকদের একটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি এবং আমার বোন এখন ইডেন কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। আমার বাবা একজন সক্রিয় মুক্তিযোদ্ধা, পাবনা, সিরাজগঞ্জের, রায়গঞ্জের ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বাবার অনুপস্থিতিতে পাকিস্তানিরা তার বিচারও করেছিল। আমরা কোনোদিন মুক্তিযোদ্ধার কোটায় কোনো জায়গায় দরখাস্ত করিনি, আমার বাবা উৎসাহ দেননি এবং আমরাও মনে করিনি যে এটা করা নৈতিকভাবে সঠিক হবে। এটা আমার অবস্থা। আমি মনে করি বরং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দায়িত্ব মুক্তিযুদ্ধের বাংলাদেশ হচ্ছে কিনা সেই ব্যাপারে সক্রিয় থাকা। তো আমি যেটা বলছিলাম, একেবারেই আমাদের কনস্টিটিউশনের 29-এ যেটা আছে যে অনগ্রসর, হ্যাঁ হতে পারে প্রতিবন্ধীদের জন্য কিছু, বা ধরেন আদিবাসীদের যাদের খুবই অবস্ট্রাকল, কারণ এখন বর্তমানে 100টা পোস্টের মধ্যে 56টা পোস্ট কোটায়। এইটা হতে পারে না। এইটা কখনো কোনো দেশের সুশাসন আশা করলে, বিশেষ করে পাবলিক সার্ভিস বডি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, বিচারপতি নিয়োগ, অ্যাটর্নি জেনারেল অফিস নিয়োগ, নির্বাচন কমিশন, অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা রাষ্ট্রকে সেবা দেয়, যাদের পিছনে ট্যাক্সের টাকা ব্যয় হয়, জনগণের করের টাকা ব্যয় হয়, অমেধাবীদের, অযোগ্যদের জনগণের করের টাকা দেওয়া, এটি অপচয়। আপনি যদি তাদেরকে অন্যভাবে উপকার করতে চান, রাষ্ট্রের বহু স্কিম আছে ইনসেন্টিভ দেন। ধরেন মুক্তিযোদ্ধার যে দরিদ্র মেধার তালিকায় মেধা প্রতিযোগিতায় বিসিএস এ ঢুকতে পারলো না, আপনি প্রত্যেক জেলায় একটা বিজনেস কনসোর্টিয়াম করে দেন যে মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের বিজনেস করবে, সেখানে সহজ শর্তে ঋণের ব্যবস্থা, কিন্তু এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা। এবং আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার কি ছিল আপনি দেখেন, আমাদের সেনাবাহিনীরা কেন মুক্তিযুদ্ধে এত তাড়াতাড়ি সব জয়েন করেছিল প্রত্যেকে, কারণ পাকিস্তানিরা বাঙালি বলে মেজরের বেশি কাউকে করতো না। ওই যে শাহজাহান ওমর, যে এখন আওয়ামী লীগ নেতা, আগে বিএনপি, সে বলছে যে পাকিস্তান আমলে বাঙালি হওয়াটাই ছিল প্রথম অযোগ্যতা পাকিস্তান আর্মিতে যাওয়া। সেম এজ ব্যুরোক্রেটে সিভিল সার্ভিসে আমার বাবা যখন 67 সালে পিসিএস হলো, অর্থাৎ আজকের যেটা বিসিএস, এই পুরো পাকিস্তানে 22 জন হয়েছিল, আমার বাবা তার মধ্যে একজন ছিলেন। তো 22 জন নিশ্চয়ই আরো যোগ্য ছিল আমাদের পূর্ব পাকিস্তানে। সুতরাং আমরা তো বৈষম্যকে বিলোপ করার জন্য, প্যারিটি আনার জন্য, স্যানিটি আনার জন্য এবং কোন প্রকার মানে ভেদাভেদ না রাখার জন্য, ধর্ম, বর্ণ, গোত্র, বংশ, লিঙ্গ, সেটার জন্যই তো আমাদের মহান মুক্তিযুদ্ধ। সেইখানে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আর স্বাধীনতার 53 বছর পর এসে আপনার এত দেউলিয়া হতে হবে কেন যে 100টা পোস্টের মধ্যে 56টা পোস্ট আপনার কোটায় থাকতে হবে? ঠিক আছে। আরেকটা আমি কথা বলি, এখানে অনেক জ্ঞানী গুণীরা দেখি লম্বা লম্বা জ্ঞানী কথা বলছে যে আদালতে রায় হয়েছে, ছাত্ররা কেন আন্দোলন করছে। আমাদের সেই জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, আওয়ামী লীগের কাছে বিবেক বন্ধ করা বুদ্ধিজীবীরা ভুলে গেছে যে ঘটনাক্রমে মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাহেবই ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন, যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল বিভাগে আপিল করা যেত, অর্থাৎ ওইটা হাইকোর্টের মর্যাদা সম্পন্ন। যখন কাদের মোল্লার যাবজ্জীবন দিল, ফাঁসি হলো না, তখন বাংলাদেশের একটা ব্যাপক জনগোষ্ঠী এটাতে এই রায় মেনে নেয়নি এবং তার বিরুদ্ধে আমরা সবাই জানি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ছাত্রছাত্রীরা যেখানে এসে জমায়েত হচ্ছে, সেন্ট্রালি অন্যান্য বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেই শাহবাগে আপনার গণজাগরণ মঞ্চ হয়েছিল এবং আপনার মনে আছে আমিও একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলাম। এবং ওই যে ইমরান এইচ সরকার সহ আমাদের তরুণ ওই নেতাদের নির্দেশে আমরা জাতীয় পতাকা তুলেছি, কোর্টে দাঁড়িয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের নেতৃত্বে আমরা তাদের কথা অনুযায়ী মানববন্ধন করেছি।
এটা রায়ের বিরুদ্ধে কোনো অপমান না, এটা হচ্ছে তার জনগণের প্রতিবাদ জানানো। আমাদের সাবেক জনগণের তো একটা অধিকার আছে যে রায়টা বিচারপতি হাবিবুর রহমান শেলী সাহেব পরিষ্কার বক্তব্য দিয়েছেন, রায়ের বিরুদ্ধে সমালোচনা করা জনগণের বাক স্বাধীনতার অংশ। আমি আরেকটা কথা বলি, শেষ করি, সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টি নির্ভর করছে সরকারের আন্তরিকতার উপর। সরকার ধরেন একটা আন্তরিকতা দেখিয়েছে, সরকার আপিল করেছে, হিয়ারিং করেছে। আমি বলি, ধরেন আপিল বিভাগে এই রায় বহাল থাকলো, এদিকে ছাত্রদের আন্দোলনও আরো তুঙ্গে উঠলো, সরকারের অনেক পথ আছে। এই রায়কে সম্মান রেখেই পার্লামেন্ট অধিবেশন না ডেকে অর্ডিন্যান্স করে নতুন আইন করতে পারে, যে কোটাই, এই কোটা অন্য ধরনের। এরকম বহু সংসদীয় রাজনীতিতে উদাহরণ আছে আমাদের এখানে, অবৈধ কাজ যাই হোক। যেরকম ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট 85 সালে রায় দিয়েছিল, এটা আপনার নারীদের জন্য আরো প্রয়োজন, শাহবানু মামলায়, যে যতদিন স্ত্রী বিয়ে না করবে বেঁচে থাকবে ততদিন আপনার ভরণ পোষণ দিতে হবে। কিন্তু রাজীব গান্ধী সরকার কট্টরপন্থী মুসলিমদের চাপে ওই আইন থাকা অবস্থা পার্লামেন্টে অ্যাক্ট করে অন্যভাবে আইন করেছে। এটা ইন্দিরা গান্ধী অনেকগুলো করেছে। এটা হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল ফাইট। বিচার বিভাগ তার মতো কাজ করবে। মাননীয় প্রধান বিচারপতি এটা যথার্থই বলেছে যে রাজপথের আন্দোলনের উপর সুপ্রিম কোর্টের রায় নির্ভর করে না। ঠিকই বলেছেন উনি, কারণ ওনারা আইন অনুযায়ী ওনাদের সর্বোচ্চ বিচার বুদ্ধি অনুযায়ী করবে। কিন্তু রাজপথের আন্দোলন হবে, সেইটার উপর রিয়্যাক্ট করবে সরকার। সরকারের অনেক অপশন আছে রাজপথের আন্দোলনের দাবি কিভাবে মানা যায়। ঠিক যেরকম আপনার যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে মানা হয়েছিল, ওই আন্দোলনের আগে নিয়ম ছিল যে ট্রাইব্যুনাল 71-এর ঘাতক যুদ্ধ কি বলে এই মানবতার বিরুদ্ধে অপরাধের যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের কোনো আপিল করার সুযোগ ছিল না। আপিল করার সুযোগ আপিল বিভাগে শুধুমাত্র ছিল যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হয় সে। আমি বোঝাতে পেরেছি? রাষ্ট্রের আপিল করার কোনো বিধান ছিল না রাষ্ট্রপক্ষের। এবং আইনের ভাষায় বলে যে যখন যে আইনে বিচার হবে তখন যে আইন প্রয়োগ থাকবে ওই আইনের অ্যামেন্ডমেন্ট করলে ওইটার ইফেক্ট হয় না, তখন সুপ্রিম কোর্টে রেফারেন্স হয় এবং সুপ্রিম কোর্ট রায় দেয় যে না, এই ক্ষেত্রে সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছে একটি রায়ের পরে, যা গভর্নমেন্টও আপিল করবে, এবং যে আপিল করে গভর্নমেন্ট কাদের মোল্লার ফাঁসি রায় আপিল বিভাগ থেকে অর্জন করলো, তো সেইটা বলেছিল যে এইটা চলবে। কাজে এই আইনি বিতর্ক এবং রাজপথের আন্দোলন, আমরা যেটা অন্যান্য সময় বলি যে আদালতেও আইনি লড়াই চলবে, রাজপথেও আন্দোলন চলবে, দুটাই একে অপরের পরিপূরক। এবং বাংলাদেশে এইটা একটা আন্দোলনের মাধ্যমে অতীতে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই ইতিহাসও আছে। হ্যাঁ, সুতরাং মাননীয় প্রধান বিচারপতির এই বক্তব্যকে টুইস্ট করার কোনো সুযোগ নেই। এটাকে বলে কোর্ট রুম কনভারসেশন। এইটা কোনো ওপিনিয়নও না, এইটা কোনো অবজারভেশনও না, এইটা কোনো ডিসিশনও না। এইটা উনি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলছিলেন। এবং এই মামলার বৃহস্পতিবারে আবার শুনানি আছে। ওই যে রিটকারীদের পক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরীর পক্ষে সময় চেয়েছিল বলে এটি আগামী বৃহস্পতিবারে আবার শুনানি হবে। কাজে বৃহস্পতিবারে এমন হতে পারে স্ট্যাটাস কো হয়ে যেতে পারে, তাহলে তো আমার ছেলে মেয়েদের আন্দোলন আপাতত কম করলে হবে। সো লেটস ওয়েট। কিন্তু গোটা প্রথা বিলুপ করার হাই টাইম। মেধাকে অবজ্ঞা করা যাবে না। এমনি আমরা মেধা, কিন্তু মেধাকে আর অবজ্ঞা করা যাবে না। অসংখ্য